আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা, আগের বক্তব্যগুলো সরিয়ে ফেলার নির্দেশ। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে হাইকোর্টের রায় 17 ডিসেম্বর, যুগান্তকারী রায় পাওয়ার আশা রিটকারী আইনজীবীদের। প্রতিবেশী রাষ্ট্রের প্রতি ভারতের দমন ও শোষণ নীতির মনোভাব পরিবর্তনের আহ্বান দুই উপদেষ্টার, দেশটির সকল পণ্য বর্জন করতে বললেন রিজভী। নিরপেক্ষ ভোট আয়োজনে পুলিশের সক্ষমতা আছে, দাবি নতুন আইজিপি বাহারুল আলমের। মামলা যাচাই না করে গণহারে গ্রেফতার না করার নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিদেশে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে তার বিদ্বেষমূলক আগের বক্তব্যগুলো সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই বিচারপতির ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরই মধ্যে তার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার শতাধিক মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিদেশে থেকে শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকার নিয়ে নানা বক্তব্য দিচ্ছেন। তিনি তার ফোন আলাপের রেকর্ডিং অনুসারীদের ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এসব বক্তব্যের মধ্যে যেগুলো সহিংসতার উস্কানিমূলক এবং গণহত্যার তদন্ত ও বিচার কাজকে বিঘ্নিত করতে পারে, তা প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন টিম। তিনি কিছু বক্তব্য দিয়েছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি বলছেন যে 227টি মামলা হয়েছে, অতএব 227 জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি, লাইসেন্স পেয়েছি। উনি আরও বলছেন যে তোমাদের বাড়িঘর পোড়াচ্ছে, তাদের কি বাড়িঘর নাই? এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে। এবং পরবর্তী যে সাক্ষীরা আছে, এখনও ঘটনাস্থলগুলো আছে, সেখানে গিয়েও আমাদের তদন্তকারী সংস্থা, তদন্তকারী কর্মকর্তারা এই সাক্ষীদের জবানবন্দি আর গ্রহণ করতে পারবেন না। সবকিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয়, সেজন্য উনি আদেশ প্রদান করেন। ট্রাইব্যুনালের আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। ফেসবুক, টুইটার, ইউটিউব শো যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক চর্চা। শুনানিতে শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী আছেন কিনা তা জানতে চান ট্রাইব্যুনাল। জবাবে তার পক্ষে কোনো আইনজীবী না থাকার কথা জানায় প্রসিকিউশন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয় আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের রায়ের জন্য 17 ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন। দীর্ঘ 23 কার্যদিবস শুনানি শেষে হাইকোর্ট রায়ের দিন ঠিক করল। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন। রিটকারী সুজনের বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার ইহসান সিদ্দিকী। অত্যন্ত যুগান্তকারী রায় প্রদান করবেন মর্মে আমরা আশা প্রকাশ করি এবং এই রায়ের মাধ্যমে বাংলাদেশে ডেমোক্রেসি, কম্পিটিটিভ ডেমোক্রেসি, লিবারেল ডেমোক্রেসি এবং গণতান্ত্রিক শিষ্টাচার প্রতিষ্ঠিত হবে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের যে বিধান বাতিল করে দেওয়া হয়েছিল, কেয়ারটেকার গভর্নমেন্টের বিধানও পুনরায় আসবে, এটাই আমরা প্রত্যাশা করি।
বহির্বিশ্বে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সীমান্তে উত্তেজনা নেই দাবি করে উপদেষ্টা আরও বলেন, ভারতের সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ সময় তিনি জানান, ভবিষ্যতে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকের সংখ্যা ৬৫,০০০-এ উন্নীত করা হবে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের নীতি পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবের ঢাকা মহিলা কমিটি আয়োজিত আনন্দ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে নিজ নিজ জায়গা থেকে একে অন্যের পতাকাকে সম্মান দেখাতে হবে। ৩ দিন ব্যাপী চলা মেলায় অংশ নিচ্ছে ১০৫টি স্টল। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা। ভারতের সাথে যে আমাদের সংকটময় মুহূর্তটা, এটা আমরা কাটিয়ে উঠতে পারবো এবং ভারতকেও কিন্তু বুঝতে হবে বাংলাদেশ পাল্টে গেছে। ভারতের পলিসি উপমহাদেশে প্রতিটি দেশের সাথে সুখকর নয় এবং বারবার তারা তাদের আচরণ দিয়ে এই উপমহাদেশকে উত্তপ্ত রেখেছে। ভারতকে এখন একটি সংবেদনশীল নেতৃত্বে আসতে হবে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানায় সংগঠনটি। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিয়ে গঠিত সংগঠনটি বলছে, জুলাই বিপ্লব ও ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্র জনতার সম্মুখ সারিতে ছিলেন ড আসিফ নজরুল। ছাত্র জনতার অকুত ভয় প্রতিনিধি হিসেবে এবং বর্তমান সরকারের উপদেষ্টা ড আসিফ নজরুল যখন দিনরাত দেশ পুনর্গঠনের কাজ করে যাচ্ছেন, তখন একটি বিভ্রান্ত ও হঠকারী গোষ্ঠী সরকারের এই বিপ্লবী উপদেষ্টাকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রয়াসে লিপ্ত। সরকারকে বেকায়দায় ফেলতে এটি একটি চক্রান্ত বলে মনে করছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন। ভারত স্বৈরাচার শেখ হাসিনার জন্য বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নেয় দেশটির সকল পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভায় তিনি আহ্বান জানিয়ে বলেন, কিছু পণ্যের জন্য ভারতের মুখাপেক্ষী থাকার কারণ নেই। এ সময় একটি ভারতীয় শাড়ি পরিয়ে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের নিন্দা জানান রিজভী। বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত অভিযোগ করে তিনি বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে দেশের মানুষ। যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না, যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আপনাদের উপর আমরা মুখাপেক্ষী থাকবো এটা ভাবার কারণ নাই যে আপনারা আমাদের একটু দেবেন আর যা বলবেন তাই শুনতে হবে। ওইটা 2-1 হাসিনার মতো লোক থাকতে পারে, কিন্তু কোটি কোটি বাংলাদেশের এইটা করবে না। জাতির সংকটকালে এইভাবেই আমরা ঐক্যবদ্ধ হব, এইভাবেই আমরা আগ্রাসন ঠেকাবো। মামলায় নাম থাকলেই যাচাই না করে গণহারে কাউকে গ্রেফতার করা হবে না বলে জানিয়েছেন নতুন আইজিপি বাহারুল আলম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আগের মতো মারণাস্ত্র ব্যবহার করবে কিনা সে বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে জানান তিনি। পুলিশ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, নিরপেক্ষ নির্বাচন করার পূর্ণ সক্ষমতা রয়েছে বর্তমান পুলিশের। জিএম তসলিমের রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার। এতে জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশে হুমকির আশঙ্কাও করা হয়। তবে দেশে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বাংলাদেশ পুলিশের কাছে। তবু বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত আইজিপি। সংবাদ সম্মেলনে বর্তমান পুলিশের সার্বিক অবস্থা তুলে ধরেন তিনি। জানান, রাজনৈতিকভাবে পুলিশকে আর ব্যবহার হতে দেয়া হবে না। কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। যদি আপনার কোনো ধরনের ইনভলভমেন্ট না থাকে, আপনারা সরাসরি পুলিশের কাছে আসুন। আমরা বিনা যুক্তিতে, বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পুলিশ মারণাস্ত্র ব্যবহার করেছে উল্লেখ করে আইজিপি বলেন, এখন সময় এসেছে পরিস্থিতি পুনর্বিবেচনা করে অস্ত্র নীতিমালা তৈরি করার। আমার মনে হয় যে এখন ইট ইজ টাইম, এখন একটা সময় হয়েছে যে এগুলো সবগুলো আবার পুঙ্খানুপুঙ্খরূপে পুনর্বিবেচনা করে একটা অস্ত্র নীতিমালা করা, যেখানে পুলিশ তার মূল কাজ তো জীবন রক্ষা করা, ভাই, জীবন হরণ করা তো না। তো মূল কাজ আমার যেখানে জীবন রক্ষা করা, সেখানে তার আর্মামেন্টোরিয়াম কিরকম হবে, আমার মনে হয় যে উই শুড ডিসাইড নাও। পুলিশের কত সদস্য সরাসরি ছাত্র জনতার বিপক্ষে গুলি চালিয়েছে তার সঠিক পরিসংখ্যান না থাকলেও যারা গুলি চালিয়েছে এবং যারা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছে তাদের কেউই দায় এড়াতে পারে না বলে জানান বাহারুল আলম। পুলিশকে মাঠ পর্যায়ে সচল করার জন্য এইটা কিন্তু একটা বড় কাজ, এটা 1-2 দিনে যে হবে। আমার কাছ থেকে যদি মানুষ একটা উপকার না পায়, সে কেন আমার উপরে আস্থা রাখবে, কেন সাহায্য করতে আসবে? কয়েকদিন আগেই তো আমি তাকে গুলি করে মেরেছি। এখন এই জায়গাটার থেকে একেবারে 360 ডিগ্রি টার্ন আপনার যে টু বি পিপল ফ্রেন্ডলি, এটা তো একটা হারকুলিয়ান টাস্ক অ্যাকচুয়ালি। মিথ্যা মামলা দিয়ে অনেক নিরীহ লোককে আসামি করে বাণিজ্য করা হচ্ছে উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক বলেন, কেউ মিথ্যা মামলা দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। 5 আগস্টের পর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর যেভাবে সহায়তা করেছে তাতে দেশ নিরাপদ জায়গায় এসেছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সাভারের রাজশাহীর বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর BNCC ট্রেনিং একাডেমিক ভবন উদ্বোধন করে দেশের ক্রান্তি লগ্নে শান্তি শৃঙ্খলায় BNCC ক্যাডেটদের অগ্রণী ভূমিকারও প্রশংসা করেন তিনি। চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মাসুদুর রহমান, নবম পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল মঈন খান ও BNCC অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে তিনি CMP সেন্টার স্কুল অ্যান্ড কলেজে কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন। আমি তোমাদের এই বিশাল অবদানকে আমি স্মরণ করি। যখন আমাদের 5 আগস্টের পরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেখানে তোমরা আমাদেরকে সহায়তার জন্য মাঠে নেমেছিলে। ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে অনেক কাজে তোমরা জড়িত হয়েছিলে। এই জন্য আজকে দেশ একটা নিরাপদ জায়গায় এসেছে। তোমাদের যে অবদান, এই অবদান দেশ জাতি শ্রদ্ধা করে স্মরণ রাখবে। রাজবাড়ীতে পেঁয়াজের আবাদ বাড়াতে 4000 কৃষককে উন্নত জাতের বীজ দেয়া হলেও বীজ বপনের 20 দিন পরও কোনো চারা জন্মায়নি। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় পেঁয়াজ চাষিরা। বিষয়টি খতিয়ে দেখতে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কৃষি বিভাগ। রাজবাড়ী থেকে লিটন চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। পেঁয়াজ উৎপাদনে প্রসিদ্ধ রাজবাড়ী জেলায় এবছর পেঁয়াজের উৎপাদন বাড়াতে 4000 কৃষককে দেয়া হয় প্রণোদনা। প্রতি কৃষককে 1 কেজি পেঁয়াজের বীজ আর 20 কেজি সার বিতরণ করে কৃষি বিভাগ। তবে জেলায় কৃষি বিভাগের প্রণোদনায় বিতরণ করা কোনো পেঁয়াজের বীজ গজায়নি। এসব বীজের মধ্যে তাহেরপুরি 2500 কেজি, বাড়ি 4 1100 কেজি এবং বাড়ি 1 জাতের 400 কেজি বিতরণ করা হয়। জেলার 5 উপজেলার কোনো কৃষকের বীজতলায় প্রণোদনার এই বীজ থেকে চারা না গজানোয় এবছর জেলার পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। আমরা কিনে অন্য আরো দানা চারাইছে, সে দানা খুব সুন্দর জ্বালাইছে। আর এই যে সরকারের তরফ থেকে যে দানাটা দেয়, দানাটা 100% ইমাই। এই খেত করার মতো কোনো আমাদের সুযোগ সুবিধা নাই, কোনো ব্যবস্থা নাই। এখন এভাবে পড়ে থাকলে আমাদের তো লস, আমরা কিভাবে খাবো? এই বীজটা হলো 2 নাম্বার বীজ। আর এই সরকার যে আমাদের উপকার করার থেকে আমাদের ক্ষতিটাই আর কি বেশি করছে। ঘটনার সত্যতা স্বীকার করে এরই মধ্যে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কৃষি বিভাগ। মাঠ ভিজিট করে মাঠের যে পরিস্থিতি, কৃষকের সমস্যা, এটা কি বীজের জন্য মূলত হয়েছে নাকি অন্য কোনো বিষয় আছে, এটা নিয়ে কাজ চলতেছে। ঠিক আছে, এটা নিয়ে তদন্ত হচ্ছে, তদন্ত সাপেক্ষে আমরা এটা বলতে পারবো। আমরা মাঠ পর্যায়ে গেলাম, বিভিন্ন 4টা উপজেলা আমরা করছি এবং সেখানে আমরা দেখছি যে আসলে কৃষক ক্ষতিগ্রস্ত এবং এই বিষয়ে আমরা রিপোর্ট করব। সব জায়গায় কিরকম দেখলাম চিত্রটা, বাড়ি 4 টোটালি গজায়নি, তাহেরপুরি গজায়নি, আর এই 2টা অভিযোগ, আর অভিযোগ নাই।
স্থানীয় পেঁয়াজ চাষিরা বলছেন, প্রণোদনার বীজ ব্যবহার করে বড় লোকসানের মুখে পড়ায় ভবিষ্যতে এসব বীজ ব্যবহারের আগ্রহ থাকবে না তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক, অর্থ সংবাদ। রাজধানীতে শুরু হলো ওয়ালটনের একক বৃহৎ শিল্পমেলা অ্যাডভান্সড টেকনোলজি সলিউশন বা এটিএস এক্সপো 2024। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে মেলার উদ্বোধন করে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, জনমানুষের ব্র্যান্ডে পরিণত হয়েছে ওয়ালটন। প্রতিষ্ঠানটির প্রচার ও প্রসারে সব ধরনের সহযোগিতার কথাও জানান তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। এক ছাদের নিচে ওয়ালটনের সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং প্লান্টসে উৎপাদিত অর্ধলক্ষাধিক ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, টেস্টিং ল্যাব ও প্রযুক্তি পণ্য। সহজেই পণ্যের বিস্তারিত জানতে পারছে দর্শনার্থীরা। শিল্পের বিকাশে প্রতিটি পণ্যের প্রযুক্তিগত সব তথ্য তুলে ধরা হচ্ছে মেলায়। উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, বহির্বিশ্বে সুনামের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ওয়ালটন। অনেক হাই এন্ডের প্রোডাক্টও কিন্তু ওয়ালটন প্রস্তুত করছে এবং আমরা জেনে অত্যন্ত আনন্দিত যে পৃথিবীর অনেক দেশেই ওয়ালটন এক্সপোর্ট করছে এবং আমি মনে করি ওয়ালটন বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছে এই প্রতিটা দেশে। এ সময় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান এস.এম. আশরাফুল আলম বলেন, পৃথিবীর সেরা পণ্য উৎপাদনের সক্ষমতা রয়েছে তাদের। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব বাংলাদেশকে তুলে ধরা। আমাদের মানুষের মাথা উঁচু হয় কখন? যখন আমরা দেখাইতে পারি যে আমরা এমন জিনিস তৈরি করতে পারি যারা বিশ্বের যে কারোর চেয়ে ভালো করতে পারি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ওয়ালটনের এমন সক্ষমতা আছে, ইনশাআল্লাহ আমরা পৃথিবীর সেরা প্রোডাক্ট বাংলাদেশে বানাবো। শিল্পের উন্নয়নে যে কেউ ওয়ালটনের উৎপাদন প্লান্ট পরিদর্শন করে প্রযুক্তির সম্পর্কে জানতে পারবেন বলে জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। সারা দেশের যত ইন্ডাস্ট্রি আছে তারা তাদের প্রয়োজন মতো তাদের টেকনোলজি, স্পেয়ার পার্টস, যত ধরনের সহযোগিতা লাগে আমাদের কাছ থেকে তারা নিয়ে আমরা দিতে সবসময় প্রস্তুত। অনুষ্ঠানে দেশ বিদেশের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। মেলায় থাকছে পরিবেশ বান্ধব ও উদ্ভাবনী প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী নতুন মডেলের পণ্য। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক পার্কে গড়ে তোলা হয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার এবং নাজদাত ইউটিএস এর মতো বেশ কিছু আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্টকে 3-0 গোলে হারিয়ে 7 ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে বের্নার্দো সিলভা 8 মিনিটে এগিয়ে নেয় বর্তমান লিগ চ্যাম্পিয়নদের। এরপর কেভিন ডি ব্রুইনা 31 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। 66% বল দখলে রাখা পেপ গার্দিওলার দলের হয়ে 57 মিনিটে তৃতীয় গোলটি করেন জেরেমি ডকু। এই জয়ে পয়েন্ট টেবিলের 4-এ উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে টেবিলের শীর্ষে থাকা লিভারপুলকে 3-3 গোলে রুখে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় 83 মিনিট পর্যন্ত 3-2 গোলে এগিয়ে থাকে অলরেডরা। তবে 90 মিনিটে ফ্যাবিয়ান সারের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে নিউক্যাসল। স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারিয়েছে অ্যাথলেটিক ক্লাব। এতে শীর্ষে ওঠার পথে হোঁচট খেল কার্লো আনচেলত্তির দল। এই ম্যাচ জিতলে এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনার চেয়ে পয়েন্ট ব্যবধানে একে নামিয়ে আনতে পারত লা ব্লাঙ্কোরা। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের 53 মিনিটে এলেক্স বেরেনগুয়ার এগিয়ে নেয় অ্যাথলেটিক ক্লাবকে। 78 মিনিটে যদিও সাদা শিবিরকে সমতায় ফেরান জুট বেলিংহাম, কিন্তু 2 মিনিটে ব্যবধানে গুরকা গুরজেতার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ভালভার্দের দল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার।
শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা, আগের বক্তব্যগুলো সরিয়ে ফেলার নির্দেশ। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে হাইকোর্টের রায় 17 ডিসেম্বর, যুগান্তকারী রায় পাওয়ার আশা রিটকারী আইনজীবীদের। প্রতিবেশী রাষ্ট্রের প্রতি ভারতের দমন ও শোষণ নীতির মনোভাব পরিবর্তনের আহ্বান দুই উপদেষ্টার, দেশটির সকল পণ্য বর্জন করতে বললেন রিজভী। নিরপেক্ষ ভোট আয়োজনে পুলিশের সক্ষমতা আছে দাবি নতুন আইজিপি বাহারুল আলমের, মামলা যাচাই না করে গণহারে গ্রেফতার না করার নির্দেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।